হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে ছোট্ট পঞ্চুতে সকলকে স্বাগত। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডিকে টার্গেট করে ম্যাথের উপর যে সিরিজটা আমরা শুরু করেছিলাম সেটারই রেশিও অ্যান্ড প্রপোর্শনে পার্ট 2 নিয়ে চলে এসেছি আজকের এই ক্লাসে। এর আগে অলরেডি আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন। এখানে কোশ্চেনগুলো বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই থাকবে। শর্ট ট্রিক্স সহ সম্পূর্ণ কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করা হবে। তার সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। সম্পূর্ণ সিলেবাস ধরে কিন্তু সমস্ত চ্যাপ্টার কভার করা হবে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, এই যে রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্লাসগুলো আমি করাচ্ছি, এই 3টি পার্ট যদি কেউ কভার করতে পারেন তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সামনে যে কটি এক্সাম আছে কোনো এক্সামে এই রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে কোনো কোশ্চেন আর আটকাবে না। শুধুমাত্র গ্রুপ সি এবং ডিকে টার্গেট করে কিন্তু এই সিরিজটা শুরু করা হচ্ছে না। তো বুঝতেই পাচ্ছেন কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য এই সিরিজের প্রত্যেকটি ভিডিও। তো চলুন শুরু করব। যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কি বলছে। এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, হোয়েন এক্স ইজ অ্যাডেড টু is of 9, 15, 21 and 31 the numbers so obtained are in proportion the value of x is। অর্থাৎ 9, 15, 21 আর 31 সাথে যখন x যোগ করব প্রত্যেকটি সংখ্যার সাথে তখন চারটি সংখ্যা পরস্পরের সমানুপাতিক হয়ে যাবে, তখনই আমাদের x এর মানটা কত হবে সেটা বার করতে হবে। তো এখানে দু রকম মেথডের সাহায্যে আমি করাবো। ফার্স্ট কনসেপ্ট অনুযায়ী করাবো এবং সেকেন্ড শর্ট ট্রিক্সের মাধ্যমে করাবো। যার যেটা সুবিধা হবে সে সেটা করতে পারেন। তো এখানে 9 প্লাস এক্স, 15 প্লাস এক্স, 21 প্লাস এক্স এবং 31 প্লাস এক্স যদি করা হয় পরস্পরের সমানুপাতিক হয়ে যাবে, অর্থাৎ ইস-টু, এখানে সমানুপাতিক চিহ্ন আর এটা ইস-টু হয়ে যাবে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 9 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স ইকুয়াল টু 21 প্লাস এক্স বাই 31 প্লাস এক্স। এখান থেকে যদি সিম্পল ক্যালকুলেশন করি ক্রস মাল্টিপ্লিকেশনের সাহায্যে এক্সের একটা দ্বিঘাত সমীকরণ পাবো এবং সেখান থেকে আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে এবং সেই প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে। বাট এখানে আমরা কি করব, লব আর হরের ডিফারেন্স নেব। কত পাবো, কত পাচ্ছি এখানে, লব আর হরের ডিফারেন্স 6। এখানে আমরা লব আর হরের ডিফারেন্স নেব, কত পাচ্ছি 10। ক্যালকুলেশনের সুবিধার্থে এই দুটো ছোট করে নিলাম, 2 দিয়ে কাটাকুটি করে 3 আর 5। এই 5কে এর লব আর হরের সাথে গুণ এবং এই 3কে এর লব আর হরের সাথে গুণ। এটা করলে কি হবে, এটার লব ইকুয়াল টু এটার লব, এটার হর ইকুয়াল টু এটার হর আমরা লিখতে পারবো। কি করে পাচ্ছি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। মনে করুন 18/27 ইকুয়াল টু 16/24। ক্যালকুলেশন করলে প্রত্যেকটার ক্ষেত্রে 2-এর 3 ভগ্নাংশ আসবে, সেই কারণে আমরা সমান লিখতে পেরেছি। বাট এখানে আমরা 18 ইকুয়াল টু 16 এটা আমরা লিখতে পারি না, 27 ইকুয়াল টু 24 এটা আমরা লিখতে পারি না। কিন্তু যখনই 18 আর 27 এর ডিফারেন্স নেব 9 এবং 24 এবং 8-এর ডিফারেন্স নেব 8 এবং লব আর হরের সাথে 8 গুণ করব আর এর লব আর হরের সাথে 9 গুণ করব, তখনই আমরা কি পাবো, 8 গুণ 18 144 বাই 27 গুণ 8 216 ইকুয়াল টু 16 ইন্টু 9 144 বাই 24 ইন্টু 9 216। অর্থাৎ এর লবের সাথে ওর লব, এর হরের সাথে এটার হর আমরা সেম লিখতে পাচ্ছি, সমান দেখতে পাচ্ছি। তো সেই কারণেই এখানে আমি এটা বললাম। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 9 প্লাস এক্স ইন্টু 5 ইকুয়াল টু 21 প্লাস এক্স ইন্টু 3, বা আর একটা সমীকরণ কি আসবে, 15 প্লাস এক্স ইন্টু 5 ইকুয়াল টু 31 প্লাস এক্স ইন্টু 3। যে কোনো একটা সমীকরণ নিয়ে এক্সের মান বার করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এখানে ফার্স্ট সমীকরণ নিয়ে আমি এক্সের মান বার করব। তো এটা ক্লিয়ার করলাম। 9 প্লাস এক্স ইন্টু 5 ছিল, অর্থাৎ 45 প্লাস 5x ইকুয়াল টু 21 প্লাস এক্স ইন্টু 3 ছিল, অর্থাৎ 63 প্লাস 3x। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 2x
ইকুয়াল টু 18, তাহলে এক্সের মান কত পাবো 9। এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। অপশান এ এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো যদি কারোর এই মেথডটা ভালো লাগে এটাতে করতে পারেন, এবং এরপর আমি আরেকটি মেথড দেখাবো যেটা শর্ট ট্রিক্সের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা অ্যান্সার বার করে ফেলতে পারবো। তো পরপর 4টি সংখ্যা কী কী আছে? 9, 15, 21 আর 31। 9 আর 15-র ডিফারেন্স নেব 6, 21 আর 31-এর ডিফারেন্স নেব 10, প্রথম দুটি সংখ্যার এবং শেষের দুটি সংখ্যার। ক্যালকুলেশনের সুবিধার্থে এটার আমরা কাটাকুটি করে নিলাম। কত পাচ্ছি? 2 দিয়ে কাটলে 3, 5। 3 আর 5-এর যদি আমরা ডিফারেন্স নিই কত পাবো? 2। তাহলে 2 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো এখানে? 9 গুণ 5 অর্থাৎ 45 মাইনাস 21 ইন্টু 3 অর্থাৎ 63। এটার মড নিয়ে নিলাম কারণ সর্বদাই আমরা এখান থেকে পজিটিভ মানটাই নেব। তো এখান থেকে আমরা কত পাচ্ছি? 18 পাচ্ছি। তাহলে 1-এর মান আমরা কত পাবো? 9 পাবো। এটাই আমাদের এক্সের মান, অর্থাৎ সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। তো নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে এখানে? কি বলছে? যদি 23, 39, 32 আর 56 প্রত্যেকটি সংখ্যা থেকে এক্স বিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের যে 4টি সংখ্যা আসবে পরস্পরের সমানুপাতিক হবে, এবং তখনই আমরা x+4 এবং 3x+1-এর মিন প্রপোর্শনাল কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে। তো এখানে আমরা পরপর 4টি সংখ্যা লিখে নেব। 23, 39, 32 আর 56। প্রথম দুটি সংখ্যার ডিফারেন্স, শেষের দুটি সংখ্যার ডিফারেন্স কত পাচ্ছি? 16 আর 24। তো ক্যালকুলেশনের সুবিধার্থে 8 দিয়ে কাটলাম 2, 8 দিয়ে কাটলাম 3। 2 আর 3-এর ডিফারেন্স কত পাবো? 1। 1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? মড অফ 23 ইন্টু 3 69 মাইনাস 2 ইন্টু 32 64। এখান থেকে আমরা কত পাচ্ছি? 5। তাহলে 1-এর মান আমরা পাচ্ছি 5, মানে এক্সের মান আমরা কত পেয়েছি? 5। তাহলে মিন প্রপোর্শনাল অর্থাৎ √ওভার x+4 ইন্টু 3x+1। তাহলে যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি এক্সের মান বসিয়ে, 5 আর 4 9, √ওভার 9 ইন্টু 3 5 15 যোগ 1 16। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 3 ইন্টু 4। তাহলে আমাদের অ্যান্সারটা কত বার হচ্ছে? 12। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আমরা এগুলো করে ফেলতে পারবো। যদি এত কিছু আমি না বোঝাই তখন কিন্তু আমার আরও কম সময় লাগবে। তো নেক্সট কি বলছে? এখানেও সেম কোশ্চেন দিয়েছে, এক্স বিয়োগ করব প্রত্যেকটি সংখ্যার থেকে, তবেই সমানুপাতিক হবে, এবং সবার শেষে রেশিও বার করতে দিয়েছে 8x - 25 এবং 7x - 26-এর। তাহলে প্রথম দুটো সংখ্যার ডিফারেন্স নেব এবং শেষের দুটো সংখ্যার ডিফারেন্স নেব। প্রথম দুটো সংখ্যার ডিফারেন্স নিলে কত পাচ্ছি? 49, 54, 5, 21 আর 22 1। তাহলে এখান থেকে 5 আর 1-এর ডিফারেন্স কত পাচ্ছি? 4। 4 ইকুয়াল টু আমরা কত লিখব? মড অফ 54 ইন্টু 1 54 হচ্ছে, মাইনাস 22 ইন্টু 5 110 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়াল যে পজিটিভ ভ্যালু কত পাবো? 56। তাহলে 1-এর মান কত পাবো? 14, অর্থাৎ এক্সের মান আমরা পেয়ে গেলাম কত? 14। তাহলে এখানে আমাদের 8 গুণ 14 মাইনাস 25, 8 গুণ 14 করলে 112 মাইনাস 25 করলে 87 ইস টু 7 গুণ 14 করলে 98 মাইনাস 26 করলে কত পাচ্ছি? 72। এটার মান আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে 3 দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের কত আসছে? 29:24। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার কয়েনের যে অনুপাত সেটা 7:8:3 আছে, এবং টোটাল অ্যামাউন্ট বলা আছে 87। ফাইন্ড দ্য নাম্বার অফ 10 পয়সা, অর্থাৎ 10 পয়সার কয়েনের সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে।
তো এই কোশ্চেনগুলো আরেকটি টাইপের হয়, যেটা আমরা নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এখানে 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সার মুদ্রার কয়েনের অনুপাতটা দেওয়া আছে কত, 7:8:3। তাহলে ভ্যালুর অনুপাত আমরা এখান থেকে সহজে নির্ণয় করে ফেলতে পারবো, তবে আমরা 87-এর সাথে সমান করতে পারবো, কারণ এখানে আমাদের ভ্যালুটা দেওয়া আছে টোটাল 87। যদি 50 পয়সার 7টি কয়েন থাকে, টোটাল কত টাকা হবে? আমরা জানি 50 পয়সা ইকুয়াল টু হাফ রুপিস। তাহলে যদি 7টি কয়েন থাকে, টোটাল কত টাকা হবে? 7/2 অর্থাৎ 3.5 টাকা, 3 টাকা 5 পয়সা, অর্থাৎ 3.5 টাকা। এরপর যদি 25 টাকার 8টি কয়েন থাকে, টোটাল কত টাকা হবে? আমরা জানি 25 পয়সা যদি 8টি কয়েন থাকে, তাহলে কত টাকা হবে? আমরা জানি 25 পয়সা ইকুয়াল টু 1/4 রুপিস। তাহলে 25 পয়সা যদি 8টি কয়েন থাকে, টোটাল কত টাকা হবে? 8খানা কয়েন আছে টোটাল, তাহলে টোটাল 2 টাকা হয়ে যাবে। 8/4 করব। 10 পয়সা যদি 3টি কয়েন থাকে, সেক্ষেত্রে আমাদের কত টাকা হবে? কারণ আমরা জানি 10 পয়সা ইকুয়াল টু 1/10 রুপিস। তাহলে যদি 10 পয়সা 3টি কয়েন থাকে, টোটাল 3টি কয়েন আছে, তাহলে আমরা কত টাকা পাবো? 3/10 অর্থাৎ 0.3 এত টাকা। তাহলে এখান থেকে আমরা ভ্যালুর পরিমাণটা পেয়ে যাচ্ছি কত? 50 পয়সার ভ্যালু আছে 3.5, 25 পয়সার আছে 2 আর 10 পয়সার 0.3। টোটাল আমাদের বলে দিয়েছে 87। তাহলে এখান থেকে আমরা এগুলো যোগ ইকুয়াল টু 87 করতে পারি। তাহলে 5.8 ইকুয়াল টু আমরা 87 করতে পারি। পয়েন্ট যদি তুলি, এই সাইডে 0 বসবে, তাহলে 58 দিয়ে যদি ক্যালকুলেশন করি, একের মান আমরা কত পাবো? 15। এরপর কি বলছে? 10 টাকার কয়েনের সংখ্যা। 10 টাকার কয়েনের যে অনুপাত, সেটা কত বলা ছিল? 3। একের মান যদি 15 হয়, 3-এর মান কত হয়ে যাবে আমাদের? 45। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের অপশান বি। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? A box contains a total of 378 coins, অর্থাৎ টোটাল 378টি মুদ্রা আছে। of 1 rupees 10 পয়সা 25 পয়সা। ধরো 1 টাকা, 50 পয়সা, 10 পয়সা, টোটাল 378টি মুদ্রা আছে। ইফ দ্য রেশিও অফ দেয়ার ভ্যালুস, তাদের মূল্যের পরিমাণের অনুপাতটা দেওয়া আছে 13:11:7। 50 পয়সার সংখ্যা কত, সেটা আমাদের নির্ণয় করতে হবে। 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সার ভ্যালুর অনুপাতটা দেওয়া আছে, মূল্যের অনুপাত 13, 11 আর 7। তাহলে আমাদের কয়েনের অনুপাতটা নির্ণয় করব। যদি 1 টাকার পরিমাণ যদি 13 হয়, তাহলে কটা মুদ্রা থাকতে হবে? আমাদের 13টাই মুদ্রা থাকতে হবে, তবেই আমাদের ভ্যালু 13 হবে। এবং 50 পয়সার যদি 50 পয়সার ভ্যালু যদি 11 হয়, তাহলে টোটাল কটা মুদ্রা থাকতে হবে? দুটো মিলেই তো আমাদের, দুটো 50 পয়সা মিলেই আমরা 1 টাকা পাচ্ছি। টোটাল 11টি আছে, তাহলে আমাদের এখানে টোটাল 2 গুণ করব, 22টি কয়েন থাকতে হবে। 25 পয়সা যদি 25 পয়সার পরিমাণ যদি 7 হয়, 25 পয়সার মূল্য যদি 7 হয়, তাহলে টোটাল আমাদের কটি কয়েন আছে? আমরা জানি 4টি 25 পয়সা মিলে আমাদের 1 টাকা। তাহলে যদি আমাদের 7 টাকা দেওয়া থাকে টোটাল, তাহলে 25 পয়সার কয়েন কটা থাকবে আমাদের? 4 গুণ করবো, 4 7 28টি থাকবে। তাহলে এখান থেকে আমরা কয়েনের অনুপাতটা পেয়ে যাচ্ছি 13:22:28। আমাদের টোটাল কত দেওয়া আছে? 378। তাহলে 13 যোগ 22 যোগ 28 অর্থাৎ 63 ইকুয়াল টু আমরা 378 পাই, যেখান থেকে আমরা 1-এর মান কত পাই? 6 পাই।
50 পয়সার সংখ্যা, 50 পয়সার মুদ্রার সংখ্যা অর্থাৎ 22-এর মান আমাদের নির্ণয় করতে হবে। 1-এর মান যদি 6 হয়, এখান থেকে আমাদের 22-এর মান তাহলে কত হবে? 2, 3, 1 অর্থাৎ 132 হবে। সঠিক অ্যান্সার তাহলে কত হয়ে যাবে? 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? A man has few coins of 1 rupees 50 পয়সা 25 পয়সা in the ratio half 1/3, half is to 1/3 is to 1/4। অর্থাৎ কয়েনের পরিমাণটা দেয়া আছে, অনুপাতটা দেয়া আছে 1/2 is to 1/3 is to 1/4। এটাকে যদি আমরা অ্যাকচুয়াল ফর্মে নিয়ে আসি কত পাবো? 3, 2, 3 আর 4-এর এলসিএম দিয়ে গুণ করব প্রত্যেকটি অনুপাতকে, তাহলে 6 is to 4 is to 3 পাবো। এটা আমাদের কয়েনের পরিমাণটা পেলাম, কয়েনের অনুপাত। তাহলে 1 টাকার যদি 6টি কয়েন থাকে, ভ্যালু কত হয়ে যাবে? 6। 50 পয়সা যদি 4টি কয়েন থাকে, ভ্যালু কত হয়ে যাবে? টোটাল 4টি কয়েন আছে, দুটো মিলে 1 টাকা, তাহলে টোটাল 2টি হয়ে যাবে, 4/2। এবং 25 পয়সা 3টি কয়েন আছে, তাহলে টোটাল কটি ভ্যালু কত হয়ে যাবে? আমাদের মূল্য কত হয়ে যাবে? 3/4। অর্থাৎ 25 পয়সা ইকুয়াল টু আমরা কি জানি? 1/4 রুপিস। তাহলে এখান থেকে যদি আমরা অ্যাকচুয়াল ফর্মটা নির্ণয় করি, 24:8:3। তো এখানে আমাদের টোটাল 50 পয়সার, ইফ দ্য নাম্বার অফ 50 পয়সা কয়েন ইজ 96, 50 পয়সার কয়েনের পরিমাণটা দেওয়া আছে 96, অর্থাৎ 50 পয়সা যদি 96টা কয়েন থাকে, তাহলে টোটাল কত টাকা আছে আমাদের এখানে? ভাগ 2, অর্থাৎ এখানে টোটাল 48 টাকা আছে। 50 পয়সা টোটাল 48 টাকা আছে। এখানে আমরা কত পেয়েছি? 50 পয়সার মূল্যের পরিমাণ 8, তাহলে 8 ইকুয়াল টু এখানে আমরা 48 করে দেব, তাহলে 1-এর মান আমরা কত পাচ্ছি? 6 পাচ্ছি। কোশ্চেন কি বলছে? মোট মুদ্রার পরিমাণ কত হবে, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট অফ কয়েন, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট আমাদের নির্ণয় করতে বলেছে, টোটাল ভ্যালু 24 যোগ 8 যোগ 3 অর্থাৎ 35-এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। 1-এর মান যদি 6 হয়, তাহলে 35-এর মান কত হয়ে যাবে? 35 গুণ 6, 35 গুণ 6 অর্থাৎ টোটাল 210 টাকা হয়ে যাবে। অপশান বি এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। কি বলছে? দ্য এজ অফ 2 সিস্টার এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও অফ 7:6 আফটার 12 years দ্য রেশিও অফ দেয়ার এজ উইল বি 9:8। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজ। এটা টোটাল আমরা 3টে মেথডের সাহায্যে করব। যার যে মেথডটা ভালো লাগবে সে সেটাতে করতে পারেন। ফার্স্ট আমরা কনসেপ্ট অনুযায়ী দেখব এবং তারপর শর্ট ট্রিক্সে যাব। তো কি বলছে? 2 বোনের এ আর বি এর অনুপাত দেওয়া আছে 7:6। এখান থেকে আমরা ধরে নিলাম 7x আর 6x। 12 বছর পর তাদের অনুপাত কত হবে? 9:8। তো 7x প্লাস 12 বাই 6x প্লাস 12 ইকুয়াল টু 9/8। এটাই আমাদের কোশ্চেনে বলা আছে। এখান থেকে আমরা এক্সের মানটা নির্ণয় করব। 7×8 56x প্লাস 12 ইন্টু 8 96 ইকুয়াল টু 6x ইন্টু 9 অর্থাৎ 6×9 54x প্লাস 12 ইন্টু 9 108। এখান থেকে আমরা কত পাচ্ছি? 2x ইকুয়াল টু 2 আর 1 12। তাহলে এখান থেকে এক্সের মান আমরা কত পাচ্ছি? 6। কোশ্চেন কি বলছে? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজ। তো অনুপাত ছিল 7:6, আমরা ধরে নিয়েছিলাম 7x 6x। এদের ডিফারেন্স কত হয়ে যাবে? 7x মাইনাস 6x অর্থাৎ x। তাহলে 7x মাইনাস 6x এটাই আমাদের নির্ণয় করতে হবে। টোটাল কত আসছে? x। তাহলে অ্যান্সার আমাদের কত? 6। অপশন 3 এখানে রাইট অ্যান্সার। তো এটা হচ্ছে 1 নম্বর মেথড। এরপর সেকেন্ড মেথডটা করাবো, এটা আমি ক্লিয়ার করছি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর মেথড।
7:6 এটা বলা আছে। 12 বছর পর আমাদের 9:8 হয়ে যাবে। তো এখানে যদি আমরা 7 ধরে ক্যালকুলেশন করি আমরা 7-এর মান পাবো। যদি 6 ধরে ক্যালকুলেশন করি অর্থাৎ A:B দেওয়া আছে, 6-এর মানটা পাবো। যদি 9 ধরে ক্যালকুলেশন করি 12 বছর পরে এর যে বয়স হচ্ছিল সেটা পাবো। যদি 8 ধরে ক্যালকুলেশন করি 12 বছর পরে বি এর যে বয়স হচ্ছিল সেটা পাবো। আর 7 ধরে ক্যালকুলেশন করলে বর্তমানে এর বয়স পাবো, এবং 6 ধরে ক্যালকুলেশন করলে বর্তমানে বি এর বয়স পাবো। তাহলে এখানে আমরা 7 ধরেই ক্যালকুলেশন করি, অর্থাৎ বর্তমানে আমাদের এর বয়স কত সেটা আমরা ক্যালকুলেশন করি 7-এর মান। তাহলে 7 ইকুয়ালটা আমরা কত লিখতে পারি? এখানে আমরা যেহেতু 7 ধরে ক্যালকুলেশন করব, 7 ইন্টু কত বছরের ডিফারেন্স আছে আমাদের? 12 বছরের ডিফারেন্স, 12। ঠিক তার সামনের যে দুটো রেশিও থাকবে সেটার ডিফারেন্স কত? ইন্টু 9 - 8 বাই ক্রস মাল্টিপ্লিকেশনের ডিফারেন্স, অর্থাৎ 7 × 8 = 56 মাইনাস 6 × 9 = 54। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 7 × 12 × 1/2 6, অর্থাৎ 6 × 7 কত পাচ্ছি? 42। তাহলে এখানে 7-এর মান পাচ্ছি কত? 42। 7-এর মান যদি আমরা 42 পাই, 1-এর মান কত পাবো? 6 পাবো। আমাদের নির্ণয় করতে বলেছে কিসের মান? 7 - 6 ডিফারেন্স নির্ণয় করতে বলেছে, 1-এর মানে নির্ণয় করতে বলেছে, যেটা আমাদের 6 এসে গেছে। তো 3 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা আমাদের 2 নম্বর মেথড। এরপর আমরা 3 নম্বর মেথডটা দেখাবো। 3 নম্বর মেথডটা কি? 7:6 12 বছর পর কত হচ্ছে? 9:8। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের 7-এর থেকে 9-এর 12 ডিফারেন্স, 6-এর থেকে 8-এর 12 ডিফারেন্স, অর্থাৎ 12 বছর পর। কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন অনুযায়ী আমরা কত ডিফারেন্স পাচ্ছি? 2। এখানেও আমরা 2 পাচ্ছি। তাহলে 2 ইকুয়ালটা আমরা কত লিখতে পারি? 12। 1-এর মান কত হচ্ছে? 6। এখানে আমাদের ডিফারেন্স বিটুইন দেয়ার এজ, অর্থাৎ 7 - 6-এর মান নির্ণয় করতে বলেছে, 1-এর মান, যেটা 1-এর মান 6। তাহলে সঠিক অ্যান্সার এখানে 6 হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের টোটাল 3টি মেথড। আমরা বিভিন্ন কোশ্চেনে যে মেথড ইউজ করলে আমাদের সহজেই অ্যান্সারটা চলে আসবে সেখানে আমরা সেই মেথডটাই কিন্তু ইউজ করব। তো আপনাদের যদি মনে হয় যে এই মেথডটা সবথেকে বেশি সোজা, এটা করতে পারেন। যদি ফার্স্ট কনসেপ্ট অনুযায়ী যে মেথডটা করালাম ওটা যদি সোজা লাগে ওটা করতে পারেন, সেকেন্ড যে মেথডটা করালাম ওটা সোজা লাগলে ওটা করতে পারেন। তো যে কোনো একটি করতে পারেন। এবং আমি এখানে এরপরেও আমাদের কোশ্চেন আছে যেখানে যে মেথড ইউজ করলে খুব সহজেই অ্যান্সার বেরিয়ে আসবে সেখানে সেটা ইউজ করব। 3টি মেথডই আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ফাদার অফ এ বয়েজ ইজ 2 দ্য এজ অফ দ্য বয়েজ। কি বলছে? একটি ছেলের বাবার বর্তমান বয়স ছেলের বয়সের দ্বিগুণ, অর্থাৎ ছেলের বয়সের দ্বিগুণ হচ্ছে বাবার বয়স। তাহলে এখান থেকে আমরা ফাদার ইজ টু সন এটা নির্ণয় করে ফেলতে পারি। যদি ছেলের বয়স 1 হয় বাবার বয়স 2 হয়ে যাবে, অর্থাৎ বর্তমানে আমরা বাবা ছেলের যে বয়সের অনুপাত সেটা আমরা বার করে ফেললাম। এরপর কি বলছে? 6 বছর পরে দ্য রেশিও অফ দেয়ার এজ উইল বি 11:6 এটা হয়ে যাবে 6 বছর পরে। ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ দ্য বয়েজ, প্রেজেন্ট এজ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো অ্যাকচুয়ালি আমাদের কত বছরের গ্যাপ? 2 থেকে 11 পর্যন্ত 6 বছরের, 1 থেকে 6, 2 থেকে 11 6 বছরের, 1 থেকে 6 6 বছরের। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের 9 গ্যাপ হচ্ছে, আর এখানে আমাদের টোটাল 5 গ্যাপ হচ্ছে। তাহলে এটা তো আমাদের ঠিক নয়, কারণ আমাদের গ্যাপটা আমাদের সেম রাখতে হবে, তবে আমরা এই 6-এর সাথে সমান করতে পারবো। তাহলে এটাকে যদি আমরা সেম করি সেক্ষেত্রে 1, 2 আর 1-এর ডিফারেন্সটা নেব, কত পাচ্ছি? 1। 11 আর 6-এর ডিফারেন্সটা নেব, কত পাচ্ছি? 5। ফার্স্ট যে রেশিও ছিল
2:1 সেটার সাথে 5 গুণ করব, এবং সেকেন্ড যে রেশিওটা ছিল 11:6 সেটার সাথে এই 1 গুণ করব, আর এখানে এই 5টা গুণ করলাম। তাহলে আমাদের রেশিওটা কত চলে আসছে, যদি 5 গুণ করি 10:, এখানে 1 আছে 5, এখানে 1 দিয়ে গুণ করলে 11:6, গ্যাপ কত এখানে 6 বছরের। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি গ্যাপ 6 বছরের, কিন্তু আমাদের কোশ্চেন অনুযায়ী কত গ্যাপ আসছে এখানে 1, এখানে কত আসছে 1। তাহলে 1-এর মান আমরা লিখতে পারি 6 এখান থেকে সহজেই। এবার কোশ্চেন কি বলছে, বর্তমানে ছেলের বয়স কত, এটাই তো আমাদের প্রেজেন্ট ছিল। অনুপাতটা কত এসেছে ক্যালকুলেশনের পর 10:5, তার মানে আমাদের এখানে 5-এর মানটা নির্ণয় করতে হবে। যেহেতু এটা সন ছিল, এটা ফাদার ছিল, বর্তমানে ছেলের বয়স তাহলে কত হয়ে যাবে 30 বছর। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশান। তো এটাও ঠিক আমরা থার্ড যে মেথডটা করলাম সেই মেথডের মতন, কিন্তু একটু আলাদা, কারণ এখানে আমাদের ডিফারেন্সটা সেম নেই, তো সেই কারণে আমাদের সেম করে নিতে হলো। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, দ্য রেশিও বিটুইন রাম অ্যান্ড শ্যাম ইজ 2 years ago। 2 বছর আগে রাম আর শ্যামের যে বয়সের অনুপাত সেটা বলা আছে 3:2, অ্যান্ড অ্যাট প্রেজেন্ট ইট ইজ, এবং বর্তমানে এটা 7:5, প্রেজেন্ট এজ অফ রাম, অর্থাৎ বর্তমানে 7:5 এটা বলা আছে রেশিও, এটা প্রেজেন্টে। 2 বছর আগে অর্থাৎ এখানে ডিফারেন্স কত পাচ্ছি 2। 2 বছর আগে রাম আর শ্যামের বয়সের অনুপাত কত ছিল 3:2। তাহলে এখানে যে কত বছরের গ্যাপ, টোটাল 2 বছরের গ্যাপ। তাহলে আমরা এখানে কত গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে 4 দেখতে পাচ্ছি, এখানে আমরা 3 দেখতে পাচ্ছি। আমাদের গ্যাপটা সমান করতে হবে, তবেই আমরা সেটা 2-এর সাথে সমান করতে পারবো, কারণ আমাদের গ্যাপটা তো সেম, কিন্তু এখানে আমাদের গ্যাপটা সেম নেই। তাহলে এখানে আমরা কি করব, ফার্স্ট এটার ডিফারেন্স নেব 1, এটার ডিফারেন্স নেব 2, ফার্স্ট অনুপাতের সাথে 2 গুণ এবং এই 2 গুণ, এবং সেকেন্ড অনুপাতের সাথে এই 1 গুণ। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 6:4, 3 আছে 2 আছে, আর এখানে আমরা 1 গুণ করছি, যেহেতু এখানে ডিফারেন্স আমাদের 1 এসেছে, 7:5 আছে। এটা আমাদের টোটাল 2 বছরের গ্যাপ। এখানে আমাদের গ্যাপ কত আসছে 1, আর এখানে আসছে 1, তাহলে 1-এর মান আমরা সহজেই 2 লিখতে পারবো। কোশ্চেন কি বলছে, বর্তমানে রামের বয়স কত 7, অনুপাতটা বলা আছে বর্তমানে রামের 7, তাহলে 7-এর মান কত হয়ে যাবে 14 হয়ে যাবে। সঠিক অ্যান্সার এখানে আমাদের 1 নম্বর অপশন হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, বিফোর 6 years, মানে 6 বছর আগের দ্য রেশিও বিটুইন এজ অফ রাধা অ্যান্ড রাম, রাধা এবং রামের 6 বছর আগের অনুপাতটা বলা আছে 5:8। দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ রাম অ্যান্ড রাধা ইজ 6 years। রাম এবং রাধার যে বয়সের ডিফারেন্স সেটা 6 বলা আছে। আফটার হাউ মেনি ইয়ার্স দ্য রেশিও অফ দেয়ার এজ উইল বিকাম 13:16 হবে, কত বছর পর সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যদি বর্তমানের বয়সটা নির্ণয় করতে পারি, তাহলে আমরা এই লাস্ট কোশ্চেন যেটা বলছি সেটা খুব সহজে নির্ণয় করতে পারবো। ফার্স্ট আমাদের 6 বছর আগের, এটা হচ্ছে বর্তমানের রেশিও, এবং সেখান থেকে 6 বছর আগের বয়সের অনুপাতটা দেওয়া আছে 5:8। এবং কোশ্চেনের সেকেন্ড লাইনে কি বলেছে, রাম এবং রাধার বয়সের যে ডিফারেন্স সেটা বলা আছে 6, তাহলে এখানে আমাদের বয়সের ডিফারেন্স কত পাচ্ছি 3, 3-এর মানটা বলা আছে আমাদের 6, তাহলে 1-এর মান কত হয়ে যাচ্ছে আমাদের 2। তাহলে আমাদের 5-এর মান কত হচ্ছে 10, 8-এর মান কত হচ্ছে 16। এটা হচ্ছে 6 বছর আগের বয়স, 10 বছর এবং 16 বছর। তাহলে 6 বছর পরে অর্থাৎ বর্তমানে বয়স কত, 10 + 6 অর্থাৎ 16 বছর, 16 + 6 অর্থাৎ 22 বছর। তাহলে বর্তমানে আমাদের রামের বয়স 16 বছর, রাধার বয়স 22 বছর। এখন এটার আমরা অনুপাত বার করব, 16:22 অনুপাত কত আসছে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে 8, 11।
তাহলে এখান থেকে আমরা বর্তমানে রাম এবং রাধার বয়সের অনুপাত পেলাম 8:11 এবং এখান থেকে কত বছর পরে, ধরে নিচ্ছি এক্স বছর পরে, আমাদের অনুপাত হয়ে যাবে 13:16। আমরা যদি 8 এবং 11-র মানটা বার করি, সেটা আমরা 16 আর 22-এর সাথে সহজেই সমান করে দিতে পারবো। তাহলে এখানে আমরা 8 নিয়েই ক্যালকুলেশন করছি, তাহলে আমরা 16-র সাথে সমান করে দিতে পারবো। যদি আমরা 11 নিয়ে ক্যালকুলেশন করি, 22-এর সাথে সমান করে দিতে পারবো। তাহলে এইগুলো আমরা ক্লিয়ার করলাম। যেহেতু আমাদের বর্তমানে বয়সটা বেরিয়ে গেছে, তো এটা আমাদের দরকার নেই, ক্লিয়ার করছি। তো এখানে যদি আমরা 11 নিয়ে ক্যালকুলেশন করি, 11 ইন্টু কত বছরের গ্যাপ, আমাদের ধরে নিয়েছি এক্স বছরের গ্যাপ, ঠিক আগের অনুপাত দুটি ডিফারেন্স, অর্থাৎ 16 মাইনাস 13 কত হচ্ছে 3, বাই ক্রস মাল্টিপ্লিকেশনের ডিফারেন্স, অর্থাৎ 13 গুণ 11 143 গুণ 8 ইন্টু 16 128, কত পাচ্ছি এখানে 5 আর 1 অর্থাৎ 15 পাচ্ছি। যেহেতু এখানে আমরা 11 নিয়ে ক্যালকুলেশন করেছি, যেটার ভ্যালু আমাদের অলরেডি জানা কত 22, এটা ইকুয়ালটা আমরা 22 লিখে দিতে পারছি, এটা সমান করছি। তাহলে 3 দিয়ে ক্যালকুলেশন করলে 5, 11 দিয়ে ক্যালকুলেশন করলে 2, এক্সের মান আমরা কত পাচ্ছি, তাহলে 5 গুণ 2 10। তাহলে আমাদের বর্তমানে যদি রাম এবং রাধার অনুপাত 8 আর 11 হয়, সেটা 10 বছর পরে হয়ে যাবে 13:16। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 10 বছর। এখানে আমরা যেটা দেখলাম, আমরা সেকেন্ড যে মেথডটা ইউজ করেছিলাম, সেই মেথডটা কিন্তু কাজে লাগলো। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 10 বছর। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে। তো এগুলো কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করছে। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, আপনাদের কিন্তু এই মেথডগুলো তত বেশি মাথায় থাকবে। এখানে কোশ্চেন কি বলছে, দুটি নাম্বার, 2 numbers are in the ratio 4:9. If both numbers increase by 12, the ratio becomes 11:21, the sum of the original number. তো এখানে দুটো নাম্বার বলা আছে 4:9, যদি আমরা 12 বৃদ্ধি করি, সেটা হয়ে যাবে 11:21। প্রত্যেকটা নাম্বারের সাথে কিন্তু আমরা 12 বৃদ্ধি করছি, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 4 আর 11-র ডিফারেন্স কত 7, 9 আর 21 ডিফারেন্স কত 12। তাহলে এই ডিফারেন্স দুটো তো আমাদের সমান নেই, কিন্তু আমরা প্রত্যেকের সাথে 12 যোগ করছি। তাহলে এই দুটো আমাদের সমান করে নিতে হবে, তবেই আমরা সেটা 12-র সাথে সমান করতে পারবো। 4 আর 9-এর ডিফারেন্স কত 5, আর 11 আর 21-এর ডিফারেন্স কত 10। ক্যালকুলেশনের সুবিধার্থে দুটো আমরা ক্যালকুলেশন করে নিলাম, 5 দিয়ে কাটলে 1 আর 2, অর্থাৎ 4:9কে আমরা 2 দিয়ে গুণ করব, 11:21কে আমরা 1 দিয়ে গুণ করব। এই 1 দিয়ে গুণ করছে আর এই 2 দিয়ে গুণ করছে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 8:18 আর 11:21। এটার টোটাল ডিফারেন্স কত ছিল, অ্যাকচুয়ালি কোশ্চেন অনুযায়ী 12, কিন্তু এখানে আমাদের ডিফারেন্স কত চলে আসছে 3, এখানে আমাদের কত আসছে 3। তাহলে 3 ইকুয়াল টু আমরা 12 সহজেই লিখতে পারি। 1-এর মান তাহলে কত আসছে 4। এখন কি বলছে, সাম অফ অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বার কত 18 আর 8:18, তাহলে 8 যোগ 18 করলে কত হয় 26। 26-এর মান কত সেটাই আমাদের নির্ণয় করতে বলেছে। 4 ছক 24, 4 2 8 আর 10, অর্থাৎ 104। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান ডি। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 2 numbers are in the ratio 3:5. If 13 is subtracted from each and new number are in the ratio 10:21, অর্থাৎ 3:5 ছিল, প্রত্যেকের থেকে আমরা 13 বিয়োগ করে নিচ্ছি, তাহলে যে অনুপাতটা পাচ্ছি 10:21।
কিন্তু এখানে আমাদের ডিফারেন্স আসছে 7, এখানে আমাদের ডিফারেন্স আসছে 16। অনুপাতটা সমান করতে হবে। সমান করতে গেলে কি করতে হবে? 3 আর 5-এর ডিফারেন্স নেব 2, 10 আর 21-এর ডিফারেন্স নেব 11। অর্থাৎ এখানে আমরা 3:5-এর সাথে 11 গুণ করব, আর 10:21-এর সাথে 2 গুণ করব। কত পাচ্ছি এখানে আমরা? 33:55। আর 13 কমানোর ফলে ডিফারেন্সটা কত আসছে? 2 গুণ করে 20:42। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের তো কোশ্চেনে বলা আছে 13 কমাচ্ছি, অ্যাকচুয়ালি এখানে কত কমছে? 13ই কমছে। এখানেও কত কমছে? 13ই কমছে। তাহলে এখানে সহজেই আমরা 13 = 13 পাচ্ছি। তার মানে 1-এর মান কত আসছে? 1 আসছে। 1-এর ভ্যালু 1 আসছে। কি বলছে? তারপর ইফ 15 ইজ অ্যাডেড টু ইচ অফ দ্য অরিজিনাল নাম্বার, যদি প্রত্যেকটা নাম্বারের সাথে 15 যোগ করা হয় অরিজিনাল নাম্বারের সাথে, দেন রেশিও বিকামস, অর্থাৎ তারপর আমাদের রেশিওটা কত চলে আসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো অরিজিনাল নাম্বার আমাদের কত? 33। এর গল্প কিন্তু আমরা ভুলে যাব। 33:55। 1-এর মান 1 এসেছে, 33-এর মান কত আসবে? 33। 55-এর মান কত আসবে? 55। এবং প্রত্যেকের সাথে 15 যোগ করছি। 33-এর সাথে যদি আমরা 15 যোগ করি কত পাবো আমরা? 48 পাবো। এবং 55-এর সাথে যদি আমরা 15 যোগ করি কত পাবো আমরা? 70 পাবো। যদি ক্যালকুলেশন করি 2 দিয়ে, 24:35, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? If by increasing the price of a ticket in the ratio 8:11, the number of tickets sold fall in the ratio 23:21, then what is the increase? মানে সেটা আমাদের রুপিজে নির্ণয় করতে বলেছে। increase in revenue if revenue before increase in the price of ticket was এত টাকা। কোশ্চেনটা কি বলছে? যদি 8:11 অনুপাতে একটি টিকিটের মূল্য বৃদ্ধি করা হয়, তাহলে সেই টিকিটটা যে হারে বিক্রি হবে আগে হচ্ছিল তার থেকে 23:11 এই হারে কমে যায় বিক্রি হওয়াটা। তাহলে টিকিটের মূল্য বৃদ্ধির আগের রাজস্ব অর্থাৎ রেভিনিউ যদি 36,800 টাকা হয়, তাহলে অ্যাকচুয়াল রাজস্বটা অর্থাৎ রেভিনিউটা কত বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা কি জানি? রেভিনিউ অর্থাৎ রাজস্ব ইকুয়াল টু টিকিট ইন্টু প্রাইস। রেভিনিউ ইকুয়াল টু টিকিট ইন্টু প্রাইস, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা রেভিনিউয়ের রেশিওটা সহজেই বার করে ফেলতে পারবো, কারণ আমাদের টিকিটের রেশিও বলা আছে এবং আমাদের প্রাইসের রেশিও বলা আছে। টিকিটের রেশিও 23 প্রাইসের রেশিও 8। তাহলে এখান থেকে রেভিনিউ রেশিওটা বার করে ফেলতে পারবো 21:11। তাহলে এখান থেকে আমরা 184:231 এটা পাচ্ছি, অর্থাৎ এটা আমাদের রাজস্ব রেভিনিউয়ের রেশিও পেয়ে গেলাম। কোশ্চেন কি বলছে? টিকিটের মূল্য বৃদ্ধির আগের রাজস্ব, যখন আমাদের টিকিটের মূল্যটা বৃদ্ধি করা হয়নি, অর্থাৎ এই রেশিওটা যখন আসেনি, তখন আমাদের রাজস্ব রেভিনিউ ছিল 36,800। তো 184-এর মানটা আমাদের বলা আছে 36,800। তাহলে এখান থেকে আমরা 1-এর মান কত পাবো? 1-এর মান পাবো আমরা 200, কারণ 184 গুণ 2 করলে 368 পাই। তাহলে 1-এর মান 200 পাবো। এরপর কি বলছে? রাজস্ব বৃদ্ধি কত হলো, তাহলে রেভিনিউ বৃদ্ধি কত হলো সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। অর্থাৎ 184 ছিল, সেখান থেকে 231 হয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 47 বৃদ্ধি পেয়েছে। 47-এর মান কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে বলেছে। 1-এর মান যদি 200 হয়, 47-এর মান কত হয়ে যাবে? 9,400। সঠিক অ্যান্সার অপশন সি হয়ে যাবে এখানে, বি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? এ সাম ইজ ডিস্ট্রাক্টেড বিটুইন এ বি অ্যান্ড সি, অর্থাৎ একটি নির্দিষ্ট রাশি এ বি সি এর মধ্যে ভাগ করা হলো কি অনুপাতে? 9:6:11 এই অনুপাতে বিতরণ করা হলো।
এ যদি তার শেয়ার থেকে সিকে 500 দেয়, এ বি সি এর শেয়ারের অনুপাত তবে হয়ে যাবে 4:3:6। শুরুতে বি এবং সি এর শেয়ারের যোগফল কত ছিল? হোয়াট ইজ দ্য সাম অফ শেয়ার অফ বি অ্যান্ড সি ইন দ্য বিগিনিং? কি বলছে? এ বি আর সি একটা নির্দিষ্ট রাশি, সেটা ভাগ করে দেওয়া হচ্ছে 9:6:11 এই অনুপাতে। এ সিকে দিচ্ছে 500, ফলে সেই অনুপাতটা হয়ে যাচ্ছে 4:3:6। এ আর সি এর মধ্যে আমাদের লেনদেন হচ্ছে, কিন্তু বি তো ফিক্সড আছে। বি এর আগের যে মান থাকবে বিতরণ করার, যদি এ সি এর মধ্যে ভাগাভাগি হয়, এ যদি সিকে দেয়, সেক্ষেত্রেও আমাদের বি এর শেয়ারের পরিমাণটাও সেম থাকবে। কিন্তু এখানে আমরা কি দেখছি, আগে ছিল 6, এখন হয়েছে 3, তাহলে এই পরিমাণটা আমাদের সমান করতে হবে। সমান করতে গেলে আমাদের এই অনুপাতটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তবেই আমরা এখানে 6 পাবো, তবেই আমাদের বি এর যে শেয়ার সেটা আমাদের সেম হবে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 8:6:12। তাহলে এখানে আমরা কত দেখছি? এর কত কমেছে? 1 কমেছে। আর সি এর কত বেড়েছে? 1 বেড়েছে। তাহলে অ্যাকচুয়ালি কোশ্চেন অনুযায়ী তো এর 500 কমার কথা, আর সি এর দিকে 500 বাড়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 করে কমেছে আর 1 করে বেড়েছে। তাহলে সহজে এখান থেকে বলতে পারছি 1 এর মান 500। শুরুতে বি এবং সি এর শেয়ারের যোগফল কত ছিল? শুরুতে অর্থাৎ ফার্স্টে 6 আর 11 যোগ করলে আমরা কত পাই? 17। 17-র মান কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। 85, দুটো 0 অর্থাৎ 8500। সঠিক অ্যান্সার অপশান ডি হয়ে যাচ্ছে এখানে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? A sum of x is divided among A, B and C such that the ratio of the share of A and B is 6:7 and that of B and C 3:2. The difference, the share of A and C is 540. Then the value of x is. তো এক্স পরিমাণ রাশিকে এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে, যেখানে এ আর বি এর শেয়ারের অনুপাত 7:6 আর বি আর সি এর 3:2, এবং যেখানে এ আর সি এর শেয়ারের পার্থক্য বলা আছে 540। তাহলে এক্স এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এ বি আর সি এর অনুপাত কত? 6:7। বি আর সি এর অনুপাত কত? 3:2। এ দুটোকে সমান করব আমরা, তাহলে এ বি সি এর রেশিও পেয়ে যাব। এখানে আমরা কত বসাবো? 3 বসাবো। এখানে আমরা কত বসাবো? 7 বসাবো। গুণ করলে কত হয়? 18। এখান থেকে আমরা পাচ্ছি 21, আর এখান থেকে পাচ্ছি আমরা 14। কোশ্চেনে বলা আছে 18 আর 14 ডিফারেন্স, অর্থাৎ এ আর সি এর ডিফারেন্স 540। 18 আর 14 ডিফারেন্স কত? 4। 4 এর মান কত? 540। তাহলে 1 এর মান কত হবে এখানে আমাদের? 540/4। কোশ্চেন কি বলছে? এক্স এর মান। এক্স মানে কি? এ বি আর সি এর টোটাল পরিমাণ, অর্থাৎ 18 যোগ 21 যোগ 14, অর্থাৎ 53-র মান কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ 540/4 ইন্টু 53। যদি আমরা 4 দিয়ে ক্যালকুলেশন করি 540-এর কত পাবো? 135 পাবো। 135 গুণ 53 কত হয়ে যাবে? এটা 7155, অর্থাৎ অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? 33,630 কে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যেখানে এ এবং বি এর পরিমাণ, শেয়ারের পরিমাণ 3:7, বি আর সি এর 6:5। বি এর দ্বারা প্রাপ্ত টাকার পরিমাণ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এ বি আর সি এর অনুপাতটা এখান থেকে আমরা বার করব। 3:7 দেওয়া আছে এ আর বি এর, বি আর সি এর দেওয়া আছে 6:5। তাহলে এখান থেকে সহজেই আমরা বার করে ফেলতে পারবো। এখানে 7 লিখবো, যেহেতু লাস্ট ডিজিট 7 আছে। এখানে ফার্স্ট আমরা 6কে পাচ্ছি, আমরা এখানে 6 লিখবো। এটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তো এখানে গুণ করলে 18, এটা 42,
এটা 35। কোশ্চেন কি বলছে, বি এর দ্বারা প্রাপ্ত টাকার পরিমাণ। এখানে আমাদের টোটাল টাকাটা দেওয়া আছে, অর্থাৎ এ বি আর সি মিলে টোটাল 33,630, অর্থাৎ এই যে অনুপাত 18:42:35 টোটাল হচ্ছে 33,630টাকে এইভাবে ভাঙা হয়েছে। তাহলে 18 + 42 + 35 = 33,630 আমরা করব, অর্থাৎ 95 এখানে আমরা 33,630 এটা লিখতে পারি। কোশ্চেন কি বলছে, বি এর দ্বারা প্রাপ্ত টাকার পরিমাণ, 42-এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। 42-এর মান 33,630 ইন্টু 42/95। যদি আমরা 19 দিয়ে ক্যালকুলেশন করি এখানে কত পাবো, 5। 33,630কে যদি আমরা 19 দিয়ে ক্যালকুলেশন করি 1770 এটা পাবো। 5 দিয়ে যদি এটা ক্যালকুলেশন করি কত পাবো, 3, 5, 4, অর্থাৎ 354:42। 354:42 যদি আমরা করি 8, 6, 8, 4, 1 অর্থাৎ 14,868 পাবো। অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, the monthly incomes of A and B are in the ratio 3:5. The ratio of their savings is 2:3. If the income of B is equal to 3 times of the savings of A, then what is the ratio of the expenditure of A and B? তো এখানে A আর B এর মান্থলি ইনকামের রেশিওটা বলা আছে। এ আর বি এর মান্থলি ইনকামের রেশিওটা বলা আছে 3:5। সেভিংসের রেশিওটা বলা আছে 2:3। সেকেন্ড লাইন কি বলছে, যদি বি এর ইনকাম ইকুয়াল টু, অর্থাৎ বি এর ইনকাম ইকুয়াল টু 3 টাইমস অফ সেভিংস অফ এ, অর্থাৎ এর সেভিংসের 3 গুণ হয়, সেক্ষেত্রে আমাদের এক্সপেন্ডিচারের ভ্যালু রেশিও কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই ইনকামটাকে আমাদের 3 গুণ করতে হবে, এই 2-এর 3 গুণ করতে হবে। তো আমরা যদি 2-এর 3 গুণ করি, এখানে আমরা 3 গুণ করি আমরা 15 পাবো, কিন্তু এখানে আমাদের 2-এর 3 গুণ করলে আমাদের 6 আসছে, এটা তো 6 আমরা করতে পারবো না। তাহলে অ্যাকচুয়ালি আমাদের 5 আর 2কে আগে সমান করতে হবে, সমান করার পরে আমরা 3 গুণ সহজেই করতে পারবো। তাহলে এখানে আমরা আগে 3 গুণ করতে পারবো না, ফার্স্টে আমাদের 5 আর 2কে সমান করতে হবে। 5 আর 2কে আমরা কিভাবে সমান করব, ফার্স্ট ইনকামের রেশিওকে যদি আমরা 2 দিয়ে গুণ করি এবং সেভিংসের রেশিওটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলেই আমাদের সমান হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা কত পাচ্ছি, ইনকামের রেশিওটা 6:10 এবং সেভিংসের রেশিওটা কত পাচ্ছি 10:15। তাহলে এ দুটো যখনই সমান হয়ে গেছে এবার আমরা এটাকে 3 গুণ করে ফেলবো। 3 গুণ করলে আমাদের অ্যাকচুয়ালি কত আসছে, এখানে ইনকাম কত আসছে 18:30 আর এখানে সেভিংস কত আসছে 10:15। তাহলে আমরা এক্সপেন্ডিচার ইকুয়াল টু কত পাবো, এক্সপেন্ডিচার ইকুয়াল টু আমরা কি জানি, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তার মানে এক্সপেন্ডিচার ইকুয়াল টু ইনকাম মাইনাস সেভিংস। ইনকাম মাইনাস সেভিংস করলে 18 - 10:30 - 15 এটা পাবো, অর্থাৎ এখান থেকে 8:15 এটা পাবো। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, এক্সপেন্ডিচার অফ এ অ্যান্ড বি এর রেশিও হয়ে যাবে অপশান সি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, a person divided a certain sum between his 3 sons in the ratio 3:4:5. Had he divided the sum in the ratio
1/3:1/4:1/5 দ্য সন হু গট দ্য লিস্ট শেয়ার এয়ারলি, মানে যে ফার্স্টে সব থেকে কম পেয়েছিল, উড হ্যাভ গট 1188 মোর, অর্থাৎ সে এই রেশিওতে ভাগ করার ফলে 1188 টাকা বেশি পাবে। সামটা কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ফার্স্টে আমাদের কি অনুপাতে ভাগ করা হয়েছিল? 3:4:5 এই অনুপাতে ভাগ করা হয়েছিল, এবং তারপর এটাকে 1/3, এটা আমরা অ্যাকচুয়াল ফর্মে নিয়ে আসি, 1/3:1/4:1/5। আমরা এখানে 3, 5 আর 4-এর এলসিএম দিয়ে গুণ করবো প্রত্যেক ক্ষেত্রে। কত আসছে? 20:15:12 এটা আসছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 20:15:12 এটা পাচ্ছি। ফার্স্টে আমাদের এই অনুপাতে দেওয়া হয়েছিল এবং সেকেন্ডে এই অনুপাতে, কিন্তু আমাদের সামটা তো সেম আছে, অর্থাৎ যে রাশিটা ভাগ করে দেওয়া হয়েছিল, ফার্স্টে 3:4:5 অনুপাতে করেছিলাম এবং সেকেন্ড বার 20:15:12 এই অনুপাতে করেছি, কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল যে মান, যে মানটাকে আমরা ভাগ করেছি সেটা তো সেম আছে। ফার্স্ট ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 3+5+4, 3+4+5 অর্থাৎ 12 পাচ্ছি। সেকেন্ড ক্ষেত্রে 20+15+12 অর্থাৎ 47 পাচ্ছি। এখানে আমরা কি দেখছি? প্রথম সামের যে ইউনিট সেটা আমাদের আলাদা আসছে এবং সেকেন্ড সামের যে ইউনিট সেটা আমাদের আলাদা আসছে, সেম আসছে না। এই দুটোকে আগে আমাদের সেম করতে হবে, তারপর আমরা বাকি ক্যালকুলেশনগুলো করব। সেম করতে গেলে কি করব? এখানে আমরা ফার্স্ট যে অনুপাত ছিল সেটাকে আমরা 47 দিয়ে গুণ করব এবং সেকেন্ড যে অনুপাত ছিল সেটাকে আমরা 12 দিয়ে গুণ করব, তবেই আমাদের সেম চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 141:188 একটু ক্লিয়ার করলাম, কত পাচ্ছি? 141:188:235 এত পাবো, এবং 12 দিয়ে গুণ করলে সেকেন্ড অনুপাতটা আমরা কত পাচ্ছি এখান থেকে? 240:180:144। এখানে কি বলছে? ফার্স্ট শেয়ার দেওয়ার ফলে, এই অনুপাতে ভাগ করার ফলে যেটা আমরা এটা পেয়েছি, যে ছেলেটি সব থেকে কম পেয়েছিল অর্থাৎ যে 141 পেয়েছে, এই অনুপাতে যখন ভাগ করব অর্থাৎ এটা যখন পাবো তখন সে 1188 টাকা বেশি পাবে, অর্থাৎ এখানে কত পাচ্ছে? 240 টাকা। আগে পেয়েছিল 141, এখন পাচ্ছে 240। কত টাকা বেশি পাচ্ছে? এখানে টোটাল 99 টাকা বেশি পাচ্ছে। এই 99-এর মানটা তো আমাদের এখানে বলা আছে 1188। তাহলে 1-এর মান কত হয়ে যাবে? এখানে 12 হয়ে যাবে। এরপর কোশ্চেন কি বলছে? মোট কত টাকা ছিল আমাদের? তো এখান থেকে 141 যোগ 188 যোগ 235 বা 240 যোগ 180 যোগ 144 ইন্টু 12 করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখানে টোটাল আসছে আমাদের 564। 564 গুণ 12 করলে আমরা কত পাবো? 6768। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান সি। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? একটি স্কুলে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার থেকে 30 বেশি ছিল। ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার থেকে 30 বেশি। পরবর্তীকালে একই স্কুলে আরও কিছু মেয়ে যোগ দেয়, আরও কিছু মেয়ে যোগ দিচ্ছে, ফলস্বরূপ ছেলে আর মেয়ের অনুপাত হয়ে যাচ্ছে 3:5। মেয়েদের সর্বনিম্ন সংখ্যা খুঁজুন যারা পরবর্তীতে যোগদান করেছিল। সব থেকে কম কত সংখ্যা যোগদান করতে পারে সেটাই আমাদের খুঁজতে হবে। সব থেকে কম সর্বনিম্ন কত সংখ্যক মেয়ে যোগদান করতে পারে। তো এখানে বয়েজ আর গার্লস, গার্লস যদি এক্স হয়, বয়েজ হয়ে যাবে x:30,
কারণ 30 জন বেশি আছে ছেলেদের সংখ্যা, এবং কিছু মেয়ে পরবর্তীকালে যোগদান করে, ধরে নিচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে কে, এবং যোগদান করার ফলেই অনুপাতটা হয়ে যাচ্ছে 3:5। তাহলে এখানে x প্লাস 30 এবং x প্লাস কে, এটা ইকুয়ালটা আমরা 3/5 এটা লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 5x প্লাস 150 ইকুয়াল টু 3x প্লাস 3k, কে এর মানটা বার করব, কে 3k ইকুয়াল টু 2x প্লাস 150। তাহলে এখান থেকে আমরা কে ইকুয়াল টু কত পাচ্ছি, 2x প্লাস 150/3। x এর এমন একটি মান আমাদের খুঁজে বার করতে হবে যেটা 3-এর সব থেকে ছোট গুণিতক, তবেই তো আমরা এই 2x এবং 150 এই ভ্যালুটাকে 3 দিয়ে ক্যালকুলেশন করতে পারবো, তবেই আমাদের একটা পূর্ণ সংখ্যা আসবে। তাহলে 3-এর সব থেকে ছোট গুণিতক কত, 3 নিজেই। তাহলে x এর মান যদি 3 হয় তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 6 প্লাস 150 অর্থাৎ 156, 3 5 15, 3 2 6। তাহলে কে এর মান কত পাচ্ছি, অপশান বি। তাহলে এখানে যদি সর্বনিম্ন সংখ্যক যোগদান করে সেক্ষেত্রে কতজন যোগদান করবে, 52 জন। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, এক্সপেন্ডিচার রেশিও অফ এ বি সি 16:12:9 এটা দেওয়া আছে। তারা যদি ইফ দে সেভ 20%, 25%, 40% অফ দ্য ইনকাম, দেন দ্য টোটাল ইনকাম অফ এ বি অ্যান্ড সি 35,700। ফাইন্ড দেয়ার ইন্ডিভিজুয়াল ইনকাম, অর্থাৎ ব্যক্তিগত প্রত্যেকের ইনকাম কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে এ বি আর সি আছে, এখানে আমাদের এক্সপেন্ডিচারটা বলা আছে ই এর মান 16, 12 আর 9। তারপর কোশ্চেন কি বলছে, যদি তারা 20% ইনকামের 20% সঞ্চয় করে, ইনকামের 25% বি সঞ্চয় করে, ইনকামের 40% সি সঞ্চয় করে, তাহলে টোটাল সঞ্চয় করে, এবং টোটাল ইনকাম যদি 35,700 হয়, তাহলে আমাদের ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ইনকাম কত সেটা খুঁজে বার করতে হবে। তাহলে আমাদের ইনকাম যদি আমরা নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের এক্সপেন্ডিচারের উপর কাজ করতে হবে, কারণ এক্সপেন্ডিচারের ভ্যালুগুলো আমরা জানি। তাহলে এখানে ইনকামের 20% সেভ করছে, তাহলে খরচ করছে কত টাকা, খরচ করছে কত পার্সেন্ট, এক্সপেন্ডিচার কত পার্সেন্ট হচ্ছে। যদি এ 20% সেভ করে তাহলে 80% সে খরচ করবে, অর্থাৎ ইনকামের 80% সে খরচ করে ফেলছে, এবং যেটার মান দেয়া আছে 16, 80% মানে এখানে আমরা কত পাচ্ছি, 4/5। ইনকামের 80% অর্থাৎ 5 টাকা যদি ইনকাম হয় সে 4 টাকা খরচ করছে, 4 টাকা সে খরচ করছে। 4-এর মানটাই এখানে বলা আছে 16, 4-এর মান যদি এখানে আমাদের 16 বলা থাকে তাহলে 1-এর মান আমাদের কত হবে, এখানে 1-এর মান 4 হয়ে যাবে। তাহলে ইনকাম আমরা যদি এখানে কত ধরেছি 5, আর 4 হচ্ছে আমাদের খরচ, তাহলে 1-এর মান 4 হলে 5-এর মান কত হবে, 20 হবে। তাহলে এখান থেকে আমরা ইনকামের মানটা সহজেই বার করে ফেলতে পারবো, 20:, বির ক্ষেত্রে ফোকাস করব 25%, ইনকামের 25% সে সেভ করছে, তাহলে এক্সপেন্ডিচার খরচ করছে কত, 75%। বি এর ক্ষেত্রে যদি বার করি 75% সে খরচ করছে ইনকামের, 75% মানে 3/4, অর্থাৎ 4 টাকা যদি বিয়ের ইনকাম হয় 3 টাকা সে খরচ করছে। 3-এর মান এখানে বলা আছে, অর্থাৎ এক্সপেন্ডিচার বলা আছে 12, 1-এর মান কত 4, তাহলে 4-এর মান কত হয়ে যাবে, 16 হয়ে যাবে, 16:16। সি এর ক্ষেত্রে দেখব
40%, ইনকামের 40% সেভ করছে, তাহলে খরচ করছে কত? 60% খরচ করছে। সি, ইনকামের 60%, 60% মানে 3/5, অর্থাৎ সি যদি 5 টাকা ইনকাম করে সে 3 টাকা খরচ করছে, যেটার মান বলা আছে আমাদের 9। তাহলে 3-এর মান যদি 9 হয়, 1-এর মান কত হয়ে যাবে? 3। তাহলে 5-এর মান কত হয়ে যাবে? 15। তাহলে সি এর ইনকামের অনুপাতটা পেয়ে গেলাম আমরা 15 ইউনিট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বি সি এর যে ইনকামের রেশিও সেটা আমরা পেয়েছি 20:16:15। এখন কোশ্চেন কি বলছে? টোটাল ইনকাম এ বি আর সি এর দেওয়া আছে কত? 35,700, অর্থাৎ 20, 16 আর 15-র যে টোটাল ভ্যালু সেটার মান বলা আছে 35,700, অর্থাৎ টোটাল 51 হচ্ছে, 51-র মানটা বলা আছে 35,700। 1-এর মান কত হয়ে যাবে তবে? 700 হয়ে যাবে। কোশ্চেন কি বলছে? তাহলে ব্যক্তিগত আয়, অর্থাৎ 20-র মান তাহলে কত হয়ে যাবে? 14,000 হয়ে যাবে। 1-এর মান যদি 700 হয়, 20-র মান 14,000 হয়ে যাবে। অপশান এটাই আমাদের রাইট হচ্ছে, কারণ অপশান বিতে 16,000 আছে, অপশান সিতে 24,000 আছে, অপশান ডি তো বাদ চলেই যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা বাকি দুটো অপশান চেক করে নেব। 16-র মান কত হয়ে যাবে? 11,200। সি এর মান কত হয়ে যাবে? সি এর কত ইনকাম? 10,500, কারণ 1-এর মান এখানে 700 বলা আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অপশান এ। তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। কি বলছে? দ্য রেশিও অফ টোটাল অ্যামাউন্ট ডিস্ট্রিবিউটেড ইন অল মেল অ্যান্ড ফিমেল অ্যাজ স্যালারি ইজ 6:5, অর্থাৎ টোটাল বেতন হিসেবে সমস্ত পুরুষ এবং মহিলাদের মধ্যে বিতরণ করা হয়েছে যে অনুপাত সেটা হচ্ছে 6:5 অনুপাতে। বেতন সমস্ত মহিলার এবং সমস্ত পুরুষের 6:5 এই অনুপাতে বিতরণ করা হয়েছে। সমস্ত পুরুষকে দেওয়া হয়েছে 6 ইউনিট এবং সমস্ত মহিলাকে দেওয়া হয়েছে 5 ইউনিট। এরপর কি বলছে? হোয়াইল দ্য রেশিও অফ স্যালারি অফ ইচ মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা মহিলাকে দেওয়া হয়েছে 4:3 অনুপাতে। দ্য রেশিও অফ নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল, মেল অ্যান্ড ফিমেলের নাম্বারটা নির্ণয় করতে হবে। টোটাল দিয়েছে, টোটাল পুরুষদের দিয়েছে 6 ইউনিট, টোটাল মহিলাদের দিয়েছে 5 ইউনিট এবং প্রত্যেকটা পুরুষদের দিয়েছে, প্রত্যেকটা পুরুষকে দিয়েছে 4 ইউনিট এবং প্রত্যেকটা মহিলাকে দিয়েছে 3 ইউনিট। নাম্বার কত হবে? আমরা টোটালকে যদি আমরা প্রত্যেকটা দিয়ে ভাগ করি তবেই আমরা নাম্বার পেয়ে যাব, অর্থাৎ 6/4:5/3। এটা করলে আমরা নাম্বারের রেশিওটা পাবো, অর্থাৎ এটার অ্যাকচুয়াল ফর্ম 18:20 ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, যদি 2 দিয়ে কাটি 9:10। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে এখানে? দ্য টোটাল নাম্বার অফ মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন ওয়ার্কিং ইন এ ফ্যাক্টরি ইজ 40, অর্থাৎ টোটাল মহিলা, পুরুষ এবং বাচ্চা একসাথে 40 জন কাজ করছে, টোটাল নাম্বারটা বলা আছে। দে আর্ন 1,343 ইন এ ডে, তারা একত্রে অর্থাৎ মহিলা, পুরুষ এবং চিলড্রেন মিলে একদিনে 1,343 টাকা ইনকাম করে। ইফ দ্য টোটাল ওয়েজ অফ মেন টু দ্যাট অফ ওমেন টু দ্যাট অফ চিলড্রেন ইন দ্য রেশিও অফ 35:26:18 এই অনুপাতে দেওয়া আছে। অর্থাৎ যদি মোট মজুরি পুরুষদের, মহিলাদের এবং শিশুদের এত অনুপাত হয়, অর্থাৎ মোট মহিলাদের, মোট পুরুষদের, মোট মহিলাদের এবং মোট শিশুদের যদি 35:26:18 এই অনুপাতে দেয়া হয় এবং তারপর যদি একজন পুরুষ, একজন মহিলা এবং একজন শিশুর মজুরি এই অনুপাতে দেওয়া হয় 7:13:6, তাহলে একটি শিশু একদিনে কত উপার্জন করবে? মেন, ওমেন এবং চিলড্রেন টোটাল অ্যামাউন্ট কত দেওয়া হচ্ছে?
সমস্ত পুরুষদের কত দেওয়া হচ্ছে, অনুপাতটা বলা আছে 35, সমস্ত মহিলাদের 26 এবং সমস্ত চিলড্রেনদের কত বলা আছে, বাচ্চাদের কত বলা আছে 18 এবং প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মহিলা এবং প্রত্যেকটা শিশুর কত করে দেয়া হচ্ছে 7:13:6 এই অনুপাতে দেয়া হচ্ছে। এখান থেকে আমরা নাম্বার অফ পিপল এটা বার করে ফেলতে পারবো, অর্থাৎ পুরুষের সংখ্যা, মহিলার সংখ্যা এবং শিশুর সংখ্যা বার করে ফেলতে পারবো। কত, 35/7 করলে 5, 26/13 করলে 2 আর 18/6 করলে 3, অর্থাৎ যে সংখ্যার রেশিও সেটা 5:2:3 এটা হয়ে যাচ্ছে। তো এখন কোশ্চেন কি বলছে, একটি কারখানায় মোট পুরুষ মহিলার শিশুর সংখ্যা বলা আছে, অর্থাৎ 5, 2 আর 3 টোটাল কতজন, 40 জন, অর্থাৎ 10-এর মান এখানে বলা আছে 40, 1-এর মান তাহলে কত হবে 4, তাহলে 3-এর মান কত হয়ে যাবে, যেহেতু এখানে শিশুর সংখ্যা 3-এর মান এখানে কত হয়ে যাবে 12, তাহলে টোটাল 12 জন শিশু আছে, এখানে টোটাল 12 জন শিশু আছে। এরপর আমাদের এটা যেটা দেয়া আছে ইনকাম, একদিনে তারা টোটাল 1343 টাকা ইনকাম করে, কিন্তু এখানে টোটাল কত টাকা ইনকাম করছে, কত ইউনিট বার হচ্ছে, 35 যোগ 26 যোগ 18, টোটাল এখানে বার হচ্ছে আমাদের 79 ইউনিট। 79 ইউনিটের মান দেয়া আছে 1343, 1 ইউনিটের মান কত হচ্ছে 17 হচ্ছে। 18 ইউনিটের মান কত হবে, যেহেতু আমাদের কোশ্চেনে শিশুর উপার্জন নির্ণয় করতে বলেছে, 18 ইউনিটের মান কত হবে, 18 গুণ 17 এত হয়ে যাবে। এটা হচ্ছে, কালিটা চেঞ্জ করলাম, টোটাল বাচ্চাকে কত টাকা দেয়া হয়েছে সেটা, টোটাল বাচ্চাকে অর্থাৎ 12 জন বাচ্চাকে টোটাল 18 × 17 এত টাকা দেয়া হয়েছে। 12 জন বাচ্চাকে যদি এত টাকা দেয়া হয়, 12 জন বাচ্চাকে যদি 18 × 17 এত টাকা দেয়া হয়, একজন বাচ্চাকে কত দেয়া হবে, তো এটাই তো আমাদের নির্ণয় করতে বলেছে একটি শিশুর একদিনে কত উপার্জন করে, 18 গুণ 17 বাই 12, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 6 দিয়ে 2 আর 3, অর্থাৎ 51/2, যার মান আসছে 25.5, অর্থাৎ অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এখানে আমরা 18 কেন নির্ণয় করলাম, যেহেতু টোটাল শিশুদেরকে দেয়া হয়েছিল 18 ইউনিট, তাহলে 18 ইউনিটের মান বার করলে টোটাল শিশুদের যত দেয়া হবে সেটা বেরিয়ে গেল, এবং টোটাল শিশু কত আছে 12 জন, তাহলে 12 জনকে এত টাকা দেয়া হয়েছে, তাহলে একটি বাচ্চাকে বা একটি শিশুকে কত টাকা দেয়া হবে, ভাগ 12, সেটাই আমরা নির্ণয় করলাম। তো আশা করছি বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, এ অ্যান্ড বি হ্যাভ দেয়ার মান্থলি ইনকামস ইন দ্য রেশিও 8:5, while their monthly expenditure are in the ratio 5:3. If they have saved 12,000 and 10,000 monthly respectively, then the difference in their monthly income. এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ আর বি এর ইনকাম দেয়া আছে এবং এক্সপেন্ডিচার দেয়া আছে। এখানে কিন্তু আমাদের যে এ আর বি যে টাকাটা সেভ করছে সেটা কিন্তু আলাদা, যেহেতু এখানে আলাদা দেয়া আছে সেহেতু এখানে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করব। যদি আমাদের সেম দেয়া থাকতো তো এতক্ষণ যে প্রসেসে করে এসেছিলাম সেটাই আমরা অ্যাপ্লাই করতাম, কিন্তু এখানে যেহেতু আমাদের দুটো আলাদা আলাদা মান দেয়া আছে সেক্ষেত্রে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করব। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ CMM মেথডটা কি সেটা একবার দেখে নেব। CMM মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এ আর বি, একটি এক্সাম্পল দিচ্ছি, ইনকামের রেশিও মনে করুন 5:7 এবং এক্সপেন্ডিচার এর রেশিও মনে করুন 4:9 এবং সেভিংসের কথা বলা আছে 22,000 এবং 7,000।
সেক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশন যদি এখানে সেভিংসটা সেম থাকতো, সেক্ষেত্রে আমরা যেটা করেছিলাম এই দুটো সেম যদি বার করা থাকতো সেক্ষেত্রে সেম করে দিতাম, সমান করে দিতাম। যদি সেম না থাকতো সেক্ষেত্রে আমরা এর ডিফারেন্স দুটো সেম করে সেটার সাথে সমান করতাম। কিন্তু এখানে আমাদের আলাদা আলাদা আছে, অর্থাৎ আমাদের এখানে আমরা সেই প্রসেসে বা সেই মেথডে আমরা করতে পারবো না, অর্থাৎ এখানে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করতে হবে। কিভাবে করব? 5 নং 45 মাইনাস 4 7 28 কত পাচ্ছি? 17। 17 ইকুয়াল টু আমরা লিখব 4 7 28 মড নিয়ে নিলাম, যদি আমাদের নেগেটিভ মান আসে সেটা আমাদের সবসময় পজিটিভ নিতে হবে। 4 7 28 তিনটে 0 মাইনাস 22 ইন্টু 9 অর্থাৎ 198। 198 পরে তিনটে 0, তাহলে এটার মান কত আসছে? 198 মাইনাস 28 অর্থাৎ 170 আসছে, পরে তিনটে 0, তাহলে 17-র মান আসছে এত। 1-এর মান তাহলে কত আসবে? 1, শেষে 4টি 0, তাহলে 10,000 মান চলে আসবে 1-এর। তো এই যে ভ্যালুটা আমরা পেয়েছি এটা কিন্তু সবসময় ইনিশিয়াল রেশিওর মাল্টিপ্লাই হবে, অর্থাৎ এখানে আমরা ইনিশিয়াল কাকে ধরেছি? ইনকামকে। ফার্স্ট আমরা যেটা নিয়ে কাজ করব, যদি আমরা এখানে এক্সপেন্ডিচার দিতাম অর্থাৎ 4 × 4:9 এটা আমরা আগে লিখতাম, তাহলে সেক্ষেত্রে আমরা 4:9-এর মাল্টিপ্লাই কিন্তু পেতাম, কিন্তু সেটা তো আমরা নিইনি, আমরা রেশিও ইনকাম নিয়েছি অর্থাৎ 5:7 নিয়েছি। এখানে আমাদের এই যে ভ্যালুটা আসলো এটা কিন্তু 5 আর 7-এর মাল্টিপ্লাই, অর্থাৎ এর ইনকাম এবং বি এর ইনকাম এখান থেকে আমরা সহজে নির্ণয় করে ফেলতে পারবো। এখান থেকে ইনকাম অফ এ 50,000 এবং ইনকাম অফ বি 70,000, এটা কিন্তু হয়ে যাবে। তো মনে রাখবেন এখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটা সবসময় ইনিশিয়াল রেশিওর মাল্টিপ্লাই হবে। তো আমরা কোশ্চেনটা সলভ করে ফেলি। কি বলছে এখানে? এ আর বি এর অনুপাত বলা আছে কিসের? ইনকামের। 8:5 এটা বলা আছে। এক্সপেন্ডিচারের অনুপাতটা বলা আছে 5:3 এত, এবং সেভিংস কত? 12,000 আর একটাতে 10,000। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি 3 এটা 24, 5 5 25, অর্থাৎ এখান থেকে ডিফারেন্স কত আসছে? 1, তারপর 50, আমরা তিনটে 0 লাস্টে বসিয়ে ক্যালকুলেশন করব। 50 মাইনাস 36 অর্থাৎ 4 1, অর্থাৎ 1-এর মান আসছে এখানে 14,000। 1-এর মান যদি 14,000 হয় তাহলে কি বলছে? ডিফারেন্স ইন দেয়ার মান্থলি ইনকাম, তাদের মান্থলি ইনকামের ডিফারেন্স অর্থাৎ 3-এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। 3 14 42 কি অর্থাৎ 42,000 আমাদের অ্যান্সার হবে। অপশান সি এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান সি 42,000। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? দ্য রেশিও অফ ইনকাম অফ এ অ্যান্ড বি 3:5 এটা দেওয়া আছে। whereas the ratio of their expenditure 4:7 এটা দেওয়া আছে। if A and B save 16,000 and 26,000 respectively, what is the difference between their expenditure? এক্সপেন্ডিচারের এখানে আমাদের ডিফারেন্স বার করতে বলেছে। যেহেতু আমাদের এক্সপেন্ডিচারের ডিফারেন্স বার করতে বলেছে, তবে আমরা কি করব? এখানে আমরা এক্সপেন্ডিচারটা আগে লিখব, ইনকামটা আগে লিখবো না। ইনকাম আগে লিখলে আমরা কি পাচ্ছিলাম? ইনকামের ইনিশিয়াল মানে কি? যেটা ফার্স্ট দেব রেশিওটার মাল্টিপ্লাই পাচ্ছিলাম, অর্থাৎ যখন আমরা ইনকামটা আগে দেব তখন ইনকামের মাল্টিপ্লাইটা পেয়ে যাচ্ছিলাম। তাহলে আমরা যদি এখানে
এক্সপেন্ডিচার আগে দিই, তাহলে এক্সপেন্ডিচারে মাল্টিপ্লাই পেয়ে যাব। তাহলে এখানে এক্সপেন্ডিচারের রেশিওটা কত বলা আছে 4:7, ইনকামের রেশিওটা কত বলা আছে 3:5, আর সেভিংস কত বলা আছে 16,000, 3টে জিরো আমরা লাস্টে ক্যালকুলেশন করব, (26). 4 5 20, 3 7 21, অর্থাৎ 1 ইকুয়ালটা আমরা কত পাচ্ছি 26 × 3 78 মাইনাস 16 × 5 80, অর্থাৎ এখান থেকে আমরা মড নিয়ে নিলাম, অর্থাৎ 2 পাচ্ছি, অর্থাৎ 3টে জিরো মানে 2-এর পর 3টে জিরো মানে 2000, অর্থাৎ 1 ইকুয়ালটা আমরা কত পাচ্ছি 2K। এক্সপেন্ডিচারের ডিফারেন্স অর্থাৎ 4 - 7 বা 7 - 4 কত হচ্ছে 3, 3-এর মান তাহলে কত হয়ে যাবে 6K, অর্থাৎ 6000। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:5 if 39 is added to the first and 14 is added to the second, then the ratio becomes 6:5. What will be the ratio becomes if 11 is added to first number and 6 is added to second number? তো এখানে 3:5 এটা বলা আছে, এবং 39 ফার্স্ট নাম্বারের সাথে যোগ করলে এবং 14 যদি সেকেন্ড নাম্বারের সাথে যোগ করি, সেক্ষেত্রে আমরা রেশিওটা পেয়ে যাব 6:7। তো এখানে আমরা ফার্স্ট নাম্বারের সাথে 39 আর সেকেন্ড নাম্বারের সাথে 14 যোগ করছি। তাহলে এখানেও আমরা ক্রস মাল্টিপ্লিকেশনটাই ঘটাবো, এটা ইনিশিয়াল আর এটা ফাইনাল। 3 × 7 21 মাইনাস 5 × 6 30, 21 - 30 মড অফ 21 - 30 করলে সবসময় আমরা পজিটিভ মানটাই পাই 9। 9 ইকুয়ালটা আমরা কত করব 6 × 14 মাইনাস 7 × 39 মড নিয়ে নিলাম, অর্থাৎ এখান থেকে আমরা যদি 7 কমন নিই 12 - 39, অর্থাৎ 27 পাবো। মাইনাস ছিল মডের জন্য, সেটা পজিটিভ হয়ে গেল। তাহলে এখান থেকে 1-এর মান আমরা কত পাবো 9-এর মান যদি 7 × 27 হয়, অর্থাৎ 179 হয়, 189 হয়, সেক্ষেত্রে 1-এর মান আমরা কত পাবো 21 পাবো। 9 দিয়ে ক্যালকুলেশন করলাম 3, 21 পাবো 1-এর মান। কোশ্চেন কি বলছে, যদি প্রথম সংখ্যার সাথে 11 এবং সেকেন্ড সংখ্যার সাথে 6 যোগ করি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত হবে। প্রথম সংখ্যা মানে 3-এর মান নির্ণয় করব। 1-এর মান যদি 21 হয়, 3-এর মান হবে 63, 1-এর মান যদি 21 হয়, 5-এর মান হবে 105, এর সাথে 11 যোগ আর এর সাথে 6 যোগ করলে আমরা কত পাচ্ছি 74:111। যদি আমরা 37 দিয়ে ক্যালকুলেশন করি 2:3 এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার এখানে কোনটা হয়ে যাচ্ছে 2:3। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, দ্য রেশিও অফ দ্য ইনকাম অফ অজয় অ্যান্ড ভিনা is 5:4 and the ratio of their expenditure is 6:5. If the ratio of the savings is 7:5, what percentage of the income does অজয় সেভ? অর্থাৎ অজয় তার আয়ের কত শতাংশ সঞ্চয় করে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে অজয় অ্যান্ড বিনার ইনকাম কত আছে 5:4, এক্সপেন্ডিচার 6:5, এবং সেভ করছে কত টাকা 7:5, এই অনুপাতে সেভ করছে।
তাহলে এখানে 5 5 25 মাইনাস 4 6 24, অর্থাৎ 25 মাইনাস 24 1 পাচ্ছি। 1-এর ভ্যালু কত পাবো? 5 6 30 আর 5 7 35, মড অফ 30 মাইনাস 35 মানে 5 পাবো। 1-এর ভ্যালু কত পাচ্ছি? 5 পাচ্ছি। কি বলছে? অজয় তার আয়ের কত শতাংশ সঞ্চয় করবে? আয় মানে ইনকাম, অজয় মানে 5, 5-এর ভ্যালু আমাদের কত পাচ্ছি? তাহলে 25 পাচ্ছি। তাহলে আয়ের কত শতাংশ সঞ্চয় করবে? সঞ্চয় করছে 7, আয় করছে 5, কত শতাংশ হয়? তাহলে 7/5-এর পার্সেন্টেজ বার করলে কত হয়? গুণ 100, অর্থাৎ 4, 4 7 28% হচ্ছে, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? In a regiment, the ratio between officer to soldier was 4:43. In a battle, 8 officers killed and 7 soldiers joined the regiment, and the ratio becomes 2:23. Find the number of soldiers after the battle. তো এখানে অফিসার আর সোলজার্স কত ছিল? ফার্স্টে 4:43 এত ছিল। 8 অফিসার মারা যায় এবং 7 সোলজার এসে যুক্ত হয়, ফলে রেশিওটা 2:23 এত হয়ে যায়। তাহলে এখানেও আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। 4 × 23 কত হয়? 12 2 হাতে থাকে 1, 8 আর 1 9, 92 মাইনাস 43 × 2 কত হয়? 6 8 86, অর্থাৎ 6 = আমরা কত লিখব? 7 2 14 মাইনাস, এখানে যেহেতু মৃত অর্থাৎ এর আগে নেগেটিভ চিহ্ন দেব, এখানে যেহেতু যুক্ত হচ্ছে এর আগে পজিটিভ চিহ্ন দেব, অর্থাৎ 14 মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 8 গুণ 23, অর্থাৎ 184। তাহলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি 14 মাইনাসে মাইনাসে প্লাস 184, অর্থাৎ 6-এর মান পাচ্ছি 198, 1-এর মান পাচ্ছি কত? 33। কোশ্চেন কি বলছে? যুদ্ধের পরে সৈন্যের সংখ্যা, যুদ্ধের পরে সৈন্যের সংখ্যা নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখানে আমাদের যদি 43-এর মান নির্ণয় করি, পরে আবার এক্সট্রা 7 জন যুক্ত হয়েছে, সেটা পরে 7 যোগ করতে হবে। তাহলে 1-এর মান যদি 33 হয়, 43-এর মান কত হয়ে যাবে? 1419। এটা কিন্তু আমাদের অ্যান্সার নয়, কারণ এর সাথে আমাদের 7 যোগ করতে হবে। 7 জন সৈনিক কিন্তু পরে আবার যোগদান করে। তাহলে কত হয়ে যাবে? 6 2 4 1, 6 2 4 1, অর্থাৎ 1426 আমাদের রাইট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? ইন অ্যান অফিস অফ 1200 এমপ্লয়িজ, the ratio of R1 to ruler member of staff is 8:7. After joining of some new employees, out of which 20 are ruler, the ratio becomes 5:4. The number of new urban employees is. তো এখানে 1200 এমপ্লয়িজ আছে এবং যার মধ্যে আরবান এবং রুরালের অনুপাত দেওয়া আছে 8:7, অর্থাৎ টোটাল কত? 15। 15-র মান বলা আছে এখানে 1200। তাহলে 1-এর মান কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। আরবান ইন্টু রুলার এর মান তাহলে কত হয়ে যাচ্ছে? 8:7 দেওয়া ছিল। 8-এর মান, 1-এর মান যদি 80 হয়, 8-এর মান 640, 7-এর মান 560 এত হবে। এরপর কি বলছে? আফটার জয়নিং অফ সাম নিউ এমপ্লয়িজ, কিছু নতুন এমপ্লয়িজ যুক্ত হচ্ছে, আউট অফ হুইচ 20 রুলার, অর্থাৎ কিছু নতুন কর্মচারী যোগদানের পর যার মধ্যে কিছু নতুন কর্মচারী যোগদান করছে, যেখানে আরবানও আছে রুলারও আছে, এবং যার মধ্যে 20 জন হচ্ছে রুলার, অর্থাৎ 20 জন হচ্ছে গ্রামীণ। অর্থাৎ এখানে 20 জন এক্সট্রা গ্রামীণ যুক্ত হচ্ছে, কিছু জন যুক্ত হচ্ছে যার মধ্যে 20 জন আছে রুলার। এবং তাহলে আরবান কত?
আরবান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। 20 জন যদি যুক্ত হয় তাহলে 580 হয়ে যাচ্ছে, এবং এই অনুপাতটা বলা আছে 5:4। তাহলে 4-এর মান এখানে কত হয়ে যাচ্ছে? 580। যেহেতু 20 জন যোগদান করার ফলে আমাদের টোটাল ভ্যালু আসছে 580, এবং অনুপাতটা বলা আছে যোগদানের পর 5:4, তাহলে 4-এর মান এখানে বলা আছে 580। 1-এর মান কত হচ্ছে? 145। তাহলে 5-এর মান কত হয়ে যাবে? 5-এর মান কত হয়ে যাবে এখানে? 725 হয়ে যাবে। আগে 640 ছিল, যোগদান করার ফলে 725 হলো। তাহলে কতজন যোগদান করলো? 85 জন। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। কিছু জন নতুন কর্মচারী যোগদান করেছিল, যার মধ্যে 20 জন ছিল গ্রামীণ এবং 85 জন ছিল শহুরে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? দ্য পপুলেশন অফ 2 ভিলেজ ইজ 1525 এবং 2600 রেসপেক্টিভলি ইফ দ্য রেশিও অফ মেল টু ফিমেল পপুলেশন ইন ফার্স্ট ভিলেজ 27:34 and the ratio of male to female population in the second village is 6:7, then what is the ratio of male to female population of these two villages taken together? দুটি গ্রামের জনসংখ্যা বলা আছে 1525 এবং 2600 জন। যদি প্রথম গ্রামে পুরুষ এবং মহিলার জনসংখ্যার অনুপাত দেয়া থাকে, প্রথম গ্রামে পুরুষ এবং মহিলার জনসংখ্যার অনুপাত, এবং দ্বিতীয় গ্রামে পুরুষ আর মহিলা জনসংখ্যার অনুপাত দেয়া আছে, তাহলে এই দুটি গ্রামের পুরুষ আর মহিলার জনসংখ্যার অনুপাত একত্রে কত হবে? মহিলা আর পুরুষ 27 আছে আর 34 আছে দেয়া ফার্স্টে, এবং দুটি গ্রামের জনসংখ্যা বলা আছে 1525 আর 2600। এদের অনুপাতটা আমরা নির্ণয় করে ফেলি। যদি আমরা 25 দিয়ে ক্যালকুলেশন করি 61:104 পাবো। এরপর কি বলছে? দ্বিতীয় গ্রামের জনসংখ্যা 6:7 এত আছে। তো 27 আর 34 মিলে হচ্ছে 61, 6 আর 7 মিলে হচ্ছে 104, 27 আর 34 এটার 61 মান আমরা 61 পাচ্ছি, অর্থাৎ এখান থেকে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারবো না। কিন্তু 7 আর 6 যোগ করলে কত পাই আমরা? 13 পাই। কিন্তু এখানে বলা আছে এই মানটা 104, তাহলে 13-র মান যদি 104 হয়, 1-এর মান কত হবে? 8 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 6-এর মান কত হবে? 6-এর মান হবে 48 এবং 7-এর মান হবে 56। তাহলে দ্বিতীয় গ্রামে পুরুষ আর মহিলার পরিমাণটা আমরা পেয়ে গেলাম, পুরুষ আর মহিলার পরিমাণ। ফার্স্ট গ্রামে পুরুষ আর মহিলার পরিমাণ পেয়ে গেলাম, কারণ 61-র মান 61, আর তাহলে 1-এর মান 1 হয়ে যাবে, অর্থাৎ 27-এর মান 27, 34-এর মান 34। অর্থাৎ এখানে আমরা দুটি গ্রামের আলাদা আলাদা করে মহিলা এবং পুরুষের মানটা পেয়ে গেলাম। তাহলে এখন একত্রে পুরুষ আর মহিলার অনুপাতটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো। অর্থাৎ প্রথম আর সেকেন্ড গ্রামের পুরুষের মানটা কত হবে? 27 যোগ 48, অর্থাৎ হয়ে যাবে 75। এবং প্রথম আর সেকেন্ড গ্রামের মহিলাদের পরিমাণটা কত হবে? 34 যোগ 56, হয়ে যাবে কত? 90। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 75/90। 15 দিয়ে ক্যালকুলেশন করলে এটা 5 আর 6 হচ্ছে, 6 15 90, 5 15 75। তো 15 দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের কত হচ্ছে? 5/6, অর্থাৎ রেশিওটা হয়ে যাবে 5:6। তো এই হচ্ছে আজকের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। শেষ করার পূর্বে বলবো, রেলওয়ে গ্রুপ ডি 2025-কে টার্গেট করে ম্যাথের উপর যে প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা 13 নম্বর সেট কিন্তু অলরেডি করা হয়ে গেছে।
তো যারা দেখছেন না অবশ্যই দেখে নিন। গ্রুপ ডির জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এই টাইপের কোশ্চেন কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন থাকবে না। তো চলুন এখানেই শেষ করছি, নেক্সট পার্টে তো আমাদের আবার দেখা হচ্ছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, একটা লাইক করে দিন। তো নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।